জুলাই আন্দোলনের সবচেয়ে পরিচিত মুখ হচ্ছেন ওসমান হাদি। তিনি এই আন্দোলনের সবচেয়ে সামনের দিকের একজন নেতা ছিলেন। শহীদ ওসমান হাদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে 2010-11 বর্ষের শিক্ষার্থী ছিলেন। 2024 সালে গণঅভ্যুত্থানের আন্দোলনে তিনি খুব বড় ভূমিকা পালন করেছেন এবং সেখান থেকেই তার পরিচিতি ঘটে। তার গ্রামের বাড়ি ছিল ঝালুকাঠিতে। তার বাবা একজন মাদ্রাসার শিক্ষক ছিলেন। হাদির শিক্ষা জীবনটি খুব ভালো ছিল এবং তিনি তার শিক্ষা জীবনটি শুরু করেন কামিল মাদ্রাসা থেকে। তিনি একটি বেসরকারি ইউনিভার্সিটিতেও শিক্ষকতা করেছেন এবং তিনি সাইফুডস কোচিং সেন্টারেও শিক্ষকতা করেছেন। হাদিকে সবসময় তীব্র বক্তৃতার কারণে সবাই বেশি চিনতেন এবং তার কর্মজীবনে তিনি তার মৃত্যুর বিষয়ে একটি কথা বলে গেছেন যে শুধু আমাকে যদি কেউ গুলি করে মারে তাকে যাতে বিচারের অধীনে আনা হয়। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। হাদি সাংস্কৃতিক অঙ্গনে কাজ করেছেন, একাধিক বইও লিখেছেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানের পর ওসমান হাদির হাত ধরে গড়ে উঠেছে সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনকলাব মঞ্চ। হাদি সবসময় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এবং জুলাই গণঅভ্যুত্থানের সফল করার জন্য তিনি তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছেন। তার বিভিন্ন ধরনের বক্তব্যের মধ্যে একটি অন্যতম বক্তব্য ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে। শেখ হাসিনার মৃত্যুর রায়ের পর তিনি বলেছিলেন এই রায় পুরো পৃথিবীর জন্য নজির স্থাপন করতে চলেছে। এনসিপির মাস্টু গোপালগঞ্জ কর্মসূচিতে যখন তাদের হামলা চালানো হয়, এরপরে হাদি জানিয়েছিলেন গোপালগঞ্জকে ভেঙে দেওয়ার তীব্র একটি বক্তব্য দিয়েছিলেন। ওসমান হাদির এরকম বক্তব্যের কারণে তাকে বকিও দেওয়া হয়েছে। তিনি গত নভেম্বর মাসে তার নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দেন। দেশি বিদেশি প্রায় 30টি নাম্বার থেকে তাকে মৃত্যুর হুমকি ধামকি দেওয়া হচ্ছে এবং বাড়িতে আগুন লাগানো এবং মা বোনকে ধর্ষণেরও হুমকি দেওয়া হয়। এই বিষয়টি তিনি পোস্ট করেন। হাদির নির্বাচনেও দাঁড়ানোর কথা ছিল। সম্প্রতি মতিঝিল, শাহবাগ, পল্টন, রমনা ও শাহজাহানপুর মিলে ঢাকা 8 আসনের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন হাদি, কিন্তু তার এই ঘোষণাটি শুধু তার মনেই থেকে গেল। তিনি শুক্রবারে নির্বাচন দাঁড়ানোর পর থেকে তিনি প্রতি শুক্রবারে জনসংযোগ করেন। জুমার নামাজের পর তাদের লিফলেট বিতরণের কর্মসূচি ছিল। কথা ছিল লিফলেট বিতরণের পর তারা সোহরাওয়ার্দী উদ্যানে একসঙ্গে দুপুরের খাবার খাবেন এবং আলোচনা করবেন। এর পূর্বেই হাদির হামলার ঘটনাটি সামনে আসে। এরপর তো সবারই জানা রয়েছে, প্রথমে ঢাকা মেডিকেল, তারপরে এভারকেয়ার, এরপরে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয় তাকে। কিন্তু তিনি সিঙ্গাপুর যাওয়ার পরে বৃহস্পতিবার রাত 9:45 মৃত্যুবরণ করেন এবং তিনি আজীবনের জন্য না ফেরার দেশে চলে যান। আমরা দেশবাসী তার জন্য দোয়া করব।